দর্শক স্বাগত ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দর্শক সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধীরে ধীরে টাকাটাকে একবারে টাকা তুলে ফেললে ভাবে জিনিসটাকে এটা একটা এবং পেছনে ফিরে তাকাতে হবে না। দেখছিলাম গভর্নর সংবাদ সম্মেলন। গভর্নর বলছেন আসলে ধীরে ধীরে টাকা তোলার জন্য, যাতে একবারে তুললে এক ধরনের সংকট তৈরি হয়, খানিকটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পুরোপুরি দেখতে পারিনি। এবার অন্যান্য সংবাদ। দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রের, এবং বেগম খালেদা জিয়া তার সারা জীবনে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ উপলক্ষে শীর্ষ 17 ব্যবসায়ী সংগঠন আয়োজিত দোয়া ও স্মরণ সভায় এমন কথা বলেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বাজার ভিত্তিক অর্থনীতি তৈরিতে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। বলেন, ভ্যাট ব্যবস্থার প্রচলন করে রাজস্ব আদায়ে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি পুঁজিবাজারের জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করে শেয়ার বাজারকে কার্যকর করতে ভূমিকা রাখেন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম জিয়ার সরকার রাজনৈতিক বিবেচনায় সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেননি, যার কারণে বিএনপি সরকারের সময় পুঁজিবাজার সহ ব্যাংক বিমায় দুর্নীতি কম হয়েছে। এ সময় আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বেগম খালেদা জিয়ার সাহসী উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি, এবং আগামীতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে বলেও জানান তিনি। কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে maybe we should be growing at double digit today, হয়তো না। ভ্যাট রিটার্ন আরো সহজ করতে সব করদাতাদের রিটার্ন ভ্যাট সিস্টেমের সংস্করণের বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে করদাতা জরিমানা ও সুদ ছাড়াই ভ্যাট সিস্টেম তাদের দাখিল করার হার্ড কপি রিটার্ন নিজেরাই এন্ট্রি করতে পারবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটি। সোমবার নতুন সাব মডিউল কর্মসম্পাদন প্রক্রিয়ায় বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে যথাযথভাবে অনুসরণ করে করদাতারা নিজেরাই ভ্যাট সিস্টেমে তাদের আগের দাখিল করা হার্ড কপি রিটার্ন সিস্টেম এন্ট্রি করতে পারবে বলে জানিয়েছেন এনবিআর। আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী 31 মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ভ্যাট সিস্টেমের এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতা নিরবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের সব ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবে। রপ্তানিতে স্থবিরতা কাটছেই না। টানা 5 মাস কমল রপ্তানি আয়। সদ্য সমাপ্ত বছরেও ডিসেম্বরের গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে 14.23%। রপ্তানি হয়েছে $397 কোটি, কিছু কম। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি আয় এসেছে প্রায় $2,400 কোটি। 6 মাসের এই রপ্তানি গত 2024-25 অর্থ বছরের সময়ের চেয়ে 2.19% কম। অথচ গত অর্থ বছরের এই সময় তার আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি 13% বেশি হয়েছিল। এবিবির তথ্য বলছে, গত ডিসেম্বরে তৈরি পোশাক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি কমেছে। এর মধ্যে হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানি কমেছে 10% মতো, কৃষি রপ্তানি কমেছে 28%। রাজধানীতে শুরু হতে যাচ্ছে 6ষ্ঠ আহকাব আন্তর্জাতিক মেলা। এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত এই মেলা আগামী 8 থেকে 10 জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে। প্রাণী স্বাস্থ্য ও প্রাণী সম্পদ খাতের সর্ববৃহৎ এই আয়োজন দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি 14টি দেশ থেকে অংশ নেবে। এবার 128টি বিদেশি স্টল ও 65টি আন্তর্জাতিক প্রদর্শন এখানে অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। সুস্থ প্রাণী
সমৃদ্ধ জাতি স্লোগানে আয়োজিত এই মেলায় নীতি নির্ধারক, উদ্যোক্তা, প্রাণী চিকিৎসক, গবেষক, খামারি ও বিনিয়োগকারীরা অংশ নেবেন। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে মেলা। দিনে দিনে কিন্তু মেলাটার পরিধি বাড়ছে এবং গত মেলার চেয়ে এই মেলা প্রায় অলমোস্ট আমি বলবো 40-50% বড় হয়েছে এবং আমরা দেখছি প্রচুর বিদেশি কোম্পানি আমাদের এখানে আসার চেষ্টা করছে। 14টা দেশ আমাদের এখানে রিপ্রেজেন্ট হবে, বাট তার চেয়েও অনেক কোম্পানি আছে লোকাল, মানে এজেন্টের মাধ্যমে হয়তো ব্যবসা করে, ওনারাও কিন্তু আসবেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, চলছে দেশ বাণিজ্য। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? আপনার সাউন্ডটা একটু ডিলে আছে, আমরা একটু ভালোভাবে শুনতে পাচ্ছি না। হ্যালো। রমজান উপলক্ষে গেল ডিসেম্বরের 24 তারিখ কমানো হয়েছে খেজুরের আমদানি শুল্ক। তবে এর সুফল রমজান মাসে পাওয়া যাবে কিনা এ নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। তারা বলছেন, সাধারণত দেশে খেজুর আমদানিতে সময় লাগে অন্তত 3 মাস। ফলে যারা ইতিমধ্যে বাড়তি শুল্কে খেজুর আমদানি করেছে আর যারা আগামীতে আমদানি করবে, কোনো পণ্যের সুফলই রমজান মাসে পাওয়া যাবে না। অন্যদিকে যোগ হয়েছে বন্দরে পড়ে থাকা খেজুরের ড্যামারেজ বা ক্ষতিপূরণ। সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কিছুটা কমলেও বেড়েছে খরচ, তাই কঠিন হবে দাম স্থিতিশীল রাখা। আর দেখুন ফাহিম ইউসুফের প্রতিবেদনে। সারাদিন রোজার পর খেজুর দিয়ে ইফতার করা ইসলামী সুন্নত। ফলে রমজান মাসে নিত্যপণ্যের তালিকায় উঠে আসে খেজুর। বাংলাদেশে বছরে গড়ে প্রায় 1 থেকে 1.1 লাখ টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজানেই খরচ হয় মোট চাহিদার প্রায় 60%, অর্থাৎ 60 থেকে 70 হাজার টন। এই বিশাল চাহিদা সামাল দিতে সাধারণত রমজানের অন্তত 3 থেকে 4 মাস আগে শুরু হয় আমদানি। তবে এবার শুল্ক ছাড়ের ঘোষণা আসে ডিসেম্বরের শেষার্ধে। ফলে কার্যকরভাবে আমদানি শুরু হয়েছে মাত্র 1.5 থেকে 2 মাস আগে, যা সরবরাহের দিক থেকে একটি বড় চ্যালেঞ্জ। সরকার সম্প্রতি খেজুর আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করেছে। কাগজে কলমে যা প্রায় 40% শুল্ক ছাড়। পাশাপাশি অগ্রিম আয়করও 10% থেকে 5% করা হয়েছে। তবে এত দেরিতে শুল্ক ছাড় দেয়ায় এর পূর্ণ সুফল রোজার বাজারে পড়বে কিনা তা অনিশ্চিত। এনবিআর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি যাতে গভর্নমেন্ট খেজুরের ট্যাক্সটা আরও আগে কমিয়ে দেয়। আমাদের অন্ততপক্ষে 3 থেকে 5 মাস আগে সেই খেজুরগুলো মজুত করতে হয় যদি আমরা বাংলাদেশের খেজুরের চাহিদাটা পূরণ করতে চাই। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, শুল্ক ছাড়ের ঘোষণা দেরিতে আসায় এরই মধ্যে আমদানি হওয়া খেজুর বন্দরে আটকে পড়ে, আর এতে বাড়তি ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আমরা যে দামে আমাদের খেজুরটা আমরা কিনতে পারতাম ওই টাইমে আমরা কিনতে পারি না। যদি ডিউটি যদি কমে যায় তখন আমি তো বিক্রি করতে পারবো না। এই হিসাবে কিন্তু আমি আমদানিও করিনি। এখন আমদানি করে আনছে, পোর্টে পড়ে আছে, এটারও ড্যামারেজ খাচ্ছে। শুল্কহার একটি ভালো উদ্যোগ হলেও সময় ও বাস্তব বাজার পরিস্থিতির কারণে রমজানে খেজুরের দামে পুরো স্বস্তি মিলবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম খেজুর নিয়ে একটি প্রতিবেদন। খেজুরের শুল্ক ছাড়ের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ নাজিমুদ্দিন। জনাব নাজিমুদ্দিন, স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যে। আমরা দেখছিলাম একটি প্রতিবেদন এবং আমরা জানি যে শুল্ক নিয়ে একটি বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী এবং রাজস্ব কর্মকর্তাদের সাথে আলাপ এবং আলোচনা হয়ে আসছে, কিন্তু এমন সময় যে শুল্ক ছাড়টা হলো, এটা আসলে কতটুকু রমজানের সুফল মিলবে সেটি যেমন একটি প্রশ্ন। অন্যদিকে এখনো আমরা জানি যে আপনারা আলোচনার জন্য রাজস্ব বোর্ডে যাচ্ছেন নিয়মিত, সেখানে আসলে আলোচনার ফলাফলগুলো কি? ধন্যবাদ, শুভেচ্ছা নেবেন। আপনি জেনে থাকবেন যে খেজুরের মৌসুমটা আসলে মধ্যপ্রাচ্যে শুরু হয় জুন এবং জুলাইতে। ভর মৌসুম থাকে জুন জুলাইতে এবং হারভেস্টিং টাইমটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে। এই যে আগস্ট সেপ্টেম্বরে হারভেস্টিং হয়, আমাদের সেই সময় খেজুরগুলো আমদানির জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হয়। এলসি খোলা থেকে নিয়ে বাকি যে প্রসেসিং গুলো আছে আমরা সেই সময়গুলো সেরে ফেলতে পারলে আমাদের খেজুরের বাজারে অস্থিতিশীল পরিবেশ কখনো থাকবে না। এবং আপনি দেখেন যে আমাদের এই বছর সিডিতে আমরা কিন্তু 5টি স্তরে কর দিয়ে থাকি। সেটি আপনি জানবেন যে সিডি, এইচডি, ভ্যাট, এআইটি এবং আরডি। আমাদের 5টি স্তর থেকে
আমাদের একটি স্তরে কর কমিয়েছে সরকার। সিডিতে আমাদের 25% কর রয়েছে। সেটি তো এই পরবর্তী 25 থেকে গভর্নমেন্ট আমাদেরকে 10% এক্সামশন দিয়েছে, অব্যাহতি দিয়েছেন। এই 10%কেই আবার গভর্নমেন্ট কোন কোন নিউজে 25 কে যদি আপনি পার্সেন্টেজে ভাগ করেন, এটা 10% 40% হয়ে থাকে। এটা ঠিক আছে তাদের ক্যালকুলেশন, কিন্তু তারা ক্লিয়ার বলেনি যে আমি পাঁচটি সাবজেক্ট থেকে একটি সাবজেক্টে অব্যাহতি দিয়েছি 10%, সেটি ক্যালকুলেশনে 40% হয়ে থাকে। কিন্তু তারা দায়বদ্ধতা এড়াতে সেটাকে ঘোষণা দিয়ে দিয়েছে যে 40% আমরা অব্যাহতি দিয়েছি। কিন্তু এই 40%টা বহন করবে কে আলটিমেটলি? ব্যবসায়ীরা, না আপনার যারা অব্যাহতি দিয়ে থাকে গভর্নমেন্টের কর্মকর্তারা? আমাদেরকে একটি দায়ের উপর যে ফেলে দিচ্ছে, এটার কারণে আমরা আসলে একটি খারাপ পরিস্থিতির মুখোমুখি হব। এবং আপনি খেয়াল করবেন আমাদের গত বছরের তুলনায় এই বছরের এক্সামশন কম। তাই গত বছর আমরা খেজুর যে পরিমাণে ভোক্তাকে কম মূল্যে খাওয়াতে পারছি, এই বছর আমরা সেটা পারবো না। কারণ আমাদের যেখানে অব্যাহতির পরিমাণ কম, আমরা তো আলটিমেটলি গত বছর থেকে এই বছর আপনার ফ্রেট চার্জ বেড়েছে, ডলার প্রাইস বেড়েছে, সবকিছু বেড়ে আমাদের হচ্ছে আপনার টোটাল প্রাইস ভ্যালুটা আমাদের বেড়ে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা এই যে আমার শিপমেন্টের যে ফার, তার থেকে নিয়ে ধরেন আমি আগস্টে যদি আমার বা সেপ্টেম্বরে হারভেস্টিং টাইম হয়, অক্টোবরে আমার শিপমেন্ট হলো, শিপমেন্টের পর নভেম্বরের দিকে আমার খেজুর বন্দরে লেগে গেছে, নভেম্বরের শেষের দিকে। কিন্তু আমাকে গভর্নমেন্ট অব্যাহতি দিয়েছে হচ্ছে ডিসেম্বরের শেষ নাগাদ, যেটা নাকি আমি জানুয়ারির প্রথম উইকে সেই ফ্যাসিলিটিটা পেয়েছি 3 দিন বন্ধ থাকার কারণে। হ্যাঁ, আপনি ক্রিসমাস ডে বন্ধ ছিল, শুক্র শনি ছিল, সেইটা আমরা 3 দিন। তো আমাদের অলরেডি 15 থেকে 20 দিনের একটা ড্যামারেজ আমরা খেয়েছি। সেই ড্যামারেজের সাথে 10% ক্যালকুলেশন করতে গেলে আমরা খুব বড় ধরনের একটি সুবিধা ভোগী না। তাই কিন্তু আমরা কিন্তু ভোক্তাকে কিন্তু কি ধরনের এইগুলো সুবিধা নিয়ে দিতে তো পারবো, আপনারা এটা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিলেন গভর্নমেন্টের সাথে। আমরা জানি জি। যে এই শুল্ক কমানোর বিষয়ে, বিশেষ করে খেজুরের ব্যাপারটি আপনারা উল্লেখযোগ্যভাবে বলছেন। তাছাড়া আমদানিকৃত ফল যেগুলো আছে সেগুলার কর কমানোর ব্যাপারে আপনারা অনেকদিন ধরেই দেন দরবার করছেন, সেটার কোনো ফল আসছে না কেন? আমি খেজুরের ব্যাপারে শুধু আমরা দেন দরবার করছি না, খেজুরের ব্যাপারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে, এবং যৌক্তিকভাবে খেজুরের তারা লিখেছে তাদের প্রস্তাবনায় যে যেহেতু খেজুর ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, হ্যাঁ, এবং খেজুর আপনার রমজানে সকল ধর্মপ্রাণ মুসলমান এই খেজুর দিয়ে ইফতার শুরু করবে, সেই ক্ষেত্রে খেজুরকে একটি যৌক্তিকভাবে এইটাকে একটা এক্সামশন দেওয়া হোক। কিন্তু গভর্নমেন্ট সেটাকে বসে কি কারণে 10% আপনার আরডিতে শুধুমাত্র অব্যাহতি দিল, সেটা আমি বোধগম্য না। কারণ আপনি টোটাল ক্যালকুলেশনে শুধু আরডিতে 10% মানে খুব বড় একটা কিছু না। এটা শুধু তাদের দায় এড়ানো আমি বলবো। তবে তারপরও আমি ধন্যবাদ জানাই, অন্ততপক্ষে অব্যাহতিটা দিয়েছে। তো এই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সুযোগটা দেওয়া হয়েছে সেটি আসলে ভোক্তা পর্যায়ে পড়বে না, বরং আপনাদের ড্যামারেজের কথা বলছেন, এবং আপনারা বলছেন যেই সময়ে সেই শুল্কটা ছাড় হয়েছে সেটির আসলে সুফল মিলবে না। কিন্তু আমরা মনে করি যে সরকার আসলে এই ব্যাপারটি নজর দেওয়া উচিত, কারণ রমজান মাস সব ধরনের মানুষ খেজুর খাবে এবং সেখানে আসলে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য নাজিমউদ্দিন। বাজারে এলো অনারের নতুন স্মার্টফোন বাজারে এলো অনারের নতুন স্মার্টফোন XA9D। হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ ক্যাটাগরিতে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করা এই স্মার্টফোনটির রয়েছে 12GB র্যাম ও 256GB স্টোরেজ। 4 জানুয়ারি থেকে ফোনটি অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে। আগ্রহী ক্রেতারা 11 জানুয়ারি পর্যন্ত বুকিং দিতে পারবেন। বিস্তারিত দেখে নিই মাকদুরা মিতির প্রতিবেদনে।
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এলো বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার। স্থায়িত্ব আর শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে উন্মোচন করা হলো অনারের নতুন স্মার্টফোন X90। রোববার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করলো অনার X90। স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে অনারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় ক্রিকেটার সাইফ হাসানের নাম। স্থায়িত্ব এবং নতুন AI ফিচারের কারণে মডেলটি গ্রাহকদের মাঝে জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন অনারের এই হেড অফ বিজনেস। আমরা প্রত্যেকটা ফোনে নতুনত্ব কিছু না কিছু নিয়ে আসছি এবং এই ফোনেও বেশ কয়েকটা ফিচার আছে যেগুলো কনজিউমার আশা করছি পছন্দ করবে। 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনটি কিনতে হলে গুনতে হবে 46,999 টাকা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নতুন বছরের প্রথমবারের মতো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,216 টাকা, বেড়ে এটি দাঁড়িয়েছে 2,24,940 টাকায়। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার, পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী এখন প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম 2,14,734 টাকা, 18 ক্যারেটের দাম পড়ছে 1,84,058 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,323 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনের পুঁজিবাজারের খবর। আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি লেনদেন খানিকটা কমেছে, অবস্থান করছে 4,954 পয়েন্টে এবং ডিএসসি এক্স সূচক দেখে নিলাম, যখন ডিএসসির লেনদেনের পরিমাণ আজকে কিন্তু 52 কোটি টাকা কমেছে। একইভাবে আমরা অবস্থান লেনদেন দেখতে পাচ্ছি, দিন শেষে দাঁড়িয়েছে 485 কোটি 81 লাখ টাকা। আজকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 143টির দর বেড়েছে দেখতে পাচ্ছি, 189টির দর কমেছে এবং 57টির দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। দিনভরই আমরা একটি ওঠানামার অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। আজকে টপ গেইনারের তালিকায় দেখতে পাচ্ছি, টপ গেইনারে রয়েছেন বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রয়েছে প্রথম অবস্থানে গেইনারের তালিকায়, এবি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, রূপালী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। অর্থাৎ আমরা তিনটি ব্যাংকের দেখতে পাচ্ছি আজকে গেইনারের তালিকা উঠে এসেছে। এবং লুজারের তালিকায় যদি আমরা লক্ষ্য করি, সেখানে জেমিনি সুইফট রয়েছে প্রথম অবস্থানে, আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং বিচ হ্যাচারি রয়েছে তৃতীয় অবস্থানে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হ্যাচারি এবং সি ফুড রিলেটেড জিনিসগুলো কিন্তু আজকে লুজারের তালিকা রয়েছে। দেখে নিচ্ছি সার্বিক সূচক আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 20 পয়েন্ট বেড়েছে, যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জ কমেছে দেখেছিলাম, 13,819 পয়েন্ট অবস্থান করছে। আজকে লেনদেন হয়েছে 8,68 লাখ টাকায়, গত দিনের থেকে খানিকটা বেড়েছে লক্ষ্য করছি। এবং আজকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কমেছে 79টির, বেড়েছে 65টির এবং অপরিবর্তিত রয়েছে 16টির দর। এবারে টাকার সাথে আজকে মুদ্রার বিনিময় হার লক্ষ্য করছি, ইউএস ডলার আজকে 122 টাকা 70 পয়সা এবং বিক্রি করলে আজকে সেটি পাওয়া গেছে 121 টাকা 70 পয়সা। পাউন্ড আজকে কিনতে গেলে খরচ হয়েছে 168 টাকা 92 পয়সা এবং বিক্রি করলে পাওয়া গেছে 161 টাকা 82 পয়সা। ইউরো 147 টাকা 47 পয়সা আজকে কিনতে গেলে খরচ হচ্ছে এবং বিক্রি করলে পাওয়া যাচ্ছে 141 টাকা 48 পয়সা। আমরা দেখে নিচ্ছি যে জাপানি ইয়েন আজকে 81 পয়সায় কিনতে গেলে খরচ হয়েছে এবং বিক্রি করলে আজকে 74 পয়সা করা গেছে। সৌদি রিয়েল 33 টাকা 11 পয়সা এখন দর এবং আপনি যদি বিক্রি করেন তাহলে 32 টাকা 34 টাকা পাবেন, 34 পয়সা পাবেন। এবং মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 59 পয়সায় আপনি কিনতে গেলে খরচ হচ্ছে এবং বিক্রি করলে 29 টাকা 68 পয়সা আপনি পাবেন বিক্রি করলে। এবং আমরা জানি যে আজকে সিঙ্গাপুরি ডলার 98 টাকা 54 পয়সায় কিন্তু কিনতে পারছে এবং বিক্রি করলে 94 টাকা 4 পয়সা। ইন্ডিয়ান রুপি আজকে 1 টাকা 44 পয়সা দাম ছিল, আপনি যদি বিক্রি করবেন তাহলে 1 টাকা 27 পয়সায় আপনি করতে পারবেন। চাইনিজ ইয়েনের দাম খানিকটা বেড়েছে দেখতে পাচ্ছি, 19 টাকা 37 পয়সায় আজকে কিনতে গেলে খরচ হচ্ছে এবং 17 টাকা 37 পয়সা আপনি বিক্রি করলে পাচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার মতো দেশ বাণিজ্যে। আবারও নতুন কোনো সংবাদে আবার থাকুন দেশ টিভি।